লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা এক অর্থে স্পর্শকাতর, কারণ আমি সেনাবাহিনীর প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ইদানিংও ঠিক না, বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভূমিকা, গুরুত্ব, সেনাবাহিনীর কাছ থেকে প্রত্যাশা, এগুলো নিয়ে বিভিন্ন জন আলোচনা করেন। এটা তো এখন যেহেতু অনলাইনে অনেক আলোচনা হয়, সুযোগ হয়েছে ফেসবুক, ইউটিউবের কল্যাণে, সুতরাং যখনই দেশে বিভিন্ন বিষয়ে সমস্যা দেখা দেয়, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার প্রশ্ন আসে, তখন সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে অনেকেই বক্তব্য দিতে থাকেন। এর মধ্যে আমি সামনে আরো সংকট দেখছি। নির্বাচন হবে কি না জানি না, যদি হয় অথবা যদি না হয়, যেটাই হোক, দেশের সংকট কিন্তু যেটা দেখা যাচ্ছে বা যেখানে আমরা আছি, সেই সংকটের অবস্থা কিন্তু আরো গভীর হবে বলেই আমার ধারণা। এই সরকার যেমন সমস্যার মূলোৎপাটন করতে পারছে না, আওয়ামী লীগের রেখে যাওয়া সমস্যা গত 53 বছর ধরে বা 54 বছর ধরে, প্রায় 54 বছরের কাছাকাছি তো হয়েছে। তো এই 53-54 বছর ধরে যে আবর্জনা জন্ম নিয়ে জমা হয়েছে দেশে, সেগুলো তো এই সরকার, আমি অন্তর্বর্তী সরকারের কথা বলছি, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার আছে, সেসব সমস্যা সেভাবে সমাধান করতে তো পারেই নাই। এবং এই সরকার বস্তুত অনেকখানি দিক নির্দেশহীন মনে হয় আমার কাছে। অনেকে সেটা মনে করেন, অনেকে যেভাবে নাকচ করা, আমি সেভাবে নাকচ করি না সরকারকে, কিন্তু খুব দুর্বল, লক্ষ্যহীন একটা সরকার আমার কাছে মনে হয়। এখন তারা নির্বাচন দিয়ে চলে যাবে। যে ছাত্র অভ্যুত্থান হয়েছিল, ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল 2024 জুলাই আগস্টে, সেই অভ্যুত্থানের ভাব প্রেরণাকে বা স্পিরিটকে ধারণ করার মতো সক্ষমতায় সরকারের যে নাই, সেটা স্পষ্ট। সুতরাং প্রয়োজনীয় যেসব সংস্কার দরকার ছিল, যেসব পরিবর্তন দরকার ছিল, সেগুলো ঘটাতে ব্যর্থ হয়েছে সরকার। তো এখন এই অবস্থায় অনেকে সামনে এখন নির্বাচনের এটা আছে, সময় নির্ধারিত হয়ে আছে ফেব্রুয়ারি। প্রফেসর ইউনূস সরকার নির্বাচন দিয়ে, ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে চাচ্ছে। হয়তো তাই হবে, কি হবে জানি না। এটা এখন যখন বাংলাদেশের অবস্থা, রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, তার যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে আশান্বিত হওয়ার কারণ নাই। এরকম একটা সময় সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রয়োজন সম্পর্কে কেউ কেউ মত দিচ্ছেন। তারা বলছেন যে সেনাবাহিনীর এদেশে রাষ্ট্র ক্ষমতায় আসা উচিত, এটা বলছেন কেউ কেউ। সেনাবাহিনীর সরকার নেতৃত্বে বা সেনাবাহিনীর সরকার গঠন করা দরকার, এটাও কেউ কেউ বলছেন। এইসব সামনের সংকটকে সামনে রেখে আমার কাছে মনে হয়েছে সেনাবাহিনী প্রসঙ্গে বক্তব্য দেওয়ার একটা প্রয়োজন আছে। সেনাবাহিনীর ভূমিকা, তার গুরুত্ব, আসলে এদেশের সকল প্রতিষ্ঠান, এই 53-54 বছর ধরে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে বা থেকেছে, সেগুলো সবই নষ্ট। প্রশাসনের রাষ্ট্রের সকল যন্ত্রই নষ্ট হয়ে গেছে এক অর্থে। সেটা সেনাবাহিনী বলা যাক, পুলিশ বলা যাক, প্রশাসন যন্ত্র বলা যাক, বিচার বিভাগ বলা যাক, বা আরো যেগুলো যা কিছু আছে, এগুলো কোনোটাই রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল,
সেটা কোনোটাই সামগ্রিকভাবে দেশের যে দুর্বৃত্তায়ন হয়েছে তার দ্বারা অধিকৃত হয়েছে। তার ঊর্ধ্বে উঠতে পারার ক্ষমতাও নয়, নাই, ক্ষমতা থাকার কথাও নয় অবশ্য। তার ঊর্ধ্বে সুতরাং এগুলো উঠতে পারে নাই। এই অবস্থায় বিদ্যমান কোনো কাঠামো দিয়ে তো সমাধান হবে না। নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতায় আসে, অথবা আর তো দল সেরকম এখনো দেখছি না। বিএনপি এখনই যা শুরু করেছে এবং তাদের যে মানে সামগ্রিক সাংগঠনিক কাঠামোর যে অবস্থা আমরা দেখতে পাই, তাতে ভরসা করার কিছু নাই। আর সেনাবাহিনী কি আর বলবো, এই বিকল্প হিসেবে দেখা দেবে কিভাবে? এই যে কয়েকটা ঘটনা খালি উল্লেখ করি একটু। তনু হত্যা 2016 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু ক্যান্টনমেন্টের ভেতরে নিহত হয় এবং অভিযোগ সেটা হচ্ছে তার বাবা এবং অন্যদের অভিযোগ যে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। সে অবস্থায় পেয়েছে তার তনুর দেহ। তো তার পিতা দেখেছিলেন, ঝোপ থেকে, ক্যান্টনমেন্টের ভেতরে ঝোপ থেকে উদ্ধার করেন তার বাবা। অন্যদের সঙ্গীত থেকে তার মেয়ের মৃতদেহ উদ্ধার করেন। তো সেই অবস্থায় তনুর মৃত্যু সম্পর্কে স্বাভাবিকভাবেই তো ধারণা করার কারণ আছে যে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। ক্যান্টনমেন্টের ভেতরে কারা হত্যা করবে? সেনাবাহিনীর সদস্য ছাড়া কারা করবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই হত্যার কোনো বিচার হয়নি দেশে আজ পর্যন্ত। এবং যে প্রথম রিপোর্ট তো সবই অস্বীকার করা হয়েছিল। প্রথমে যে তদন্ত রিপোর্ট যেটা বা ওই সুরতহাল বা কি বলে, যে প্রথমে দেহের যে ময়নাতদন্ত যেটা হয়েছিল, সেটা তো দ্বিতীয় ময়নাতদন্ত নাকচ করে দেওয়া হয়েছে। অদ্ভুত। বিশেষ তনু হত্যা সম্পর্কে যারা একটু আগ্রহী হবেন তাদের জানার জন্য আমি বিশেষ আলোচনা করব না বিষয়ে। এটা একটা বিষয়তে আমি আলোচনা করতে চাচ্ছি না, আরো ভালো হয় যেটা আছে অলরেডি আমার চোখে। এই কয়েকদিন আগে একটা জুনায়েদ ইসলামের ইউটিউব চ্যানেলে একটা বক্তব্য শুনেছিলাম, তনুকে কারা হত্যা করেছিল। এই প্রতিবেদনটা, ভিডিওতে যে বক্তব্যটা, এই শিরোনামে যে বক্তব্য দেওয়া হয়েছিল, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি এই আলোচনায় ডেসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দেব, যাদের আগ্রহ হবে তারা এটা শুনতে পারেন। এখানে অনেক কিছু বলা হয়েছে, বিস্তারিত অনেক কিছু আছে। আমার কাছে ভালোই মানে ভালো একটা আলোচনা মনে হয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনা মনে হয়েছে, তথ্যবহুল। জুনায়েদ ইসলামের তনুকে কারা হত্যা করেছিল, এই ভিডিওটা আমি দেখতে বলবো বা শুনতে বলবো। এখন তনু হত্যার বিচার প্রায় 10 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কিন্তু কিছু হয়নি। বোঝা যায় যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসব জড়িত। এই ধর্ষণ এবং হত্যার সঙ্গে সেনাবাহিনীর নিশ্চয়ই গুরুত্বপূর্ণ লোকজন জড়িত, তা না হলে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে, কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে তাকে হত্যা করার পরও দোষীদের শাস্তি হয়নি কেন? তাদের খুঁজে পাওয়া যায়নি কেন? যেখানে ডিএনএ পাওয়া গেছে তনুর শরীরে, কাপড়ে যে ডিএনএ পাওয়া গেছে, সেগুলো থেকে তো চিহ্নিত করা সম্ভব, সম্ভব ছিল, করেনি, গলাবাজি করেছে। সেনাবাহিনীর কোনো সদস্য গলাবাজি করেছে, বিচার হবে, এ হবে, সে হবে, নানান কথা স্তবাক্য। যখন খুব আন্দোলন হয়েছিল, প্রথমে তো গোটা জিনিসে দাবা চাপা দিতে চেষ্টা করেছিল সেনাবাহিনী, পরে যখন পারেনি তখন করেছে, কি বলে, ওই মানে মায়াকান্না কেঁদেছে। এগুলো গলাবাজি বলবো, আর এছাড়া কিছু না। প্রকৃত কাজ কিছুই করেনি। কেন? সেনাবাহিনীর কর্তৃপক্ষের কি স্বার্থ?
তরুর মতো একটা মেধাবী ছাত্রী, একজন মেধাবী হোক না হোক, একজন নারী এদেশের তরুণী, তাকে হত্যার বিচার হয় না এদেশে, কোনো প্রতিকার হয় না। কল্পনা চাকমার কথা মনে পড়ছে, পার্বত্য চট্টগ্রামের কলেজ ছাত্রী কল্পনাকে অপহরণ করেছিল কারা? সবাই জানে কারা করেছিল, তাদের নামও আমি পড়েছিলাম, সেনাবাহিনীর সদস্য। এবং অপহরণ করে তাকে মানে গুম করেছে, আসলে মেরে ফেলেছে। তো সেনাবাহিনীর সদস্যরা এই কাজ করেছে, সুতরাং সেখানে কিছু হবে না, তাই হয়েছে, কিছুই হয়নি। এই তো এই দেশ, এই হচ্ছে সেনাবাহিনী। এগুলো সেনাবাহিনী নিয়ে যারা গাল গল্প করে তাদের এগুলো মনে পড়ে না? কল্পনা চাকমার অপরাধ কি? সে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের উপরে যে অত্যাচার হয়েছে বা হচ্ছে এবং তাদের যেভাবে বঞ্চিত করা হচ্ছে তার প্রতিবাদ করেছিল। এই তো কল্পনা চাকমার অপরাধ। তার কোনো বিচার হয়নি দেশে, ওরা দেশে ধাপা দেওয়া হয়েছে। এই সেনাবাহিনীর কথা কি বলবো, নিজেরাই নিজেদের অফিসারদের হত্যা করে। এই যে 57 জন বিডিআর ইয়েতে পিলখানায় যে হত্যাকাণ্ডটা হলো, 57 জন সেনা অফিসারকে মারলো, কারা মেরেছে? বিডিআরদের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিলেই হলো? বিডিআরদের একটা অংশ থাকতে পারে এই হত্যাকাণ্ডে, কিন্তু এর সঙ্গে বহিঃশক্তির যে অংশগ্রহণ ছিল এটা তো বেরিয়ে আসছে বিভিন্নভাবে। সেটাকে কি আমরা বিচার করব না? সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশকারা ছাড়া বা হস্তক্ষেপ ছাড়া ঢুকতে পারে? সেনাবাহিনী নিজেরাই নিজের হত্যা করে, এই তো বাস্তবতা। আর জেলখানায় তো আমি নিজেও ছিলাম, বিডিআর সদস্যদের সঙ্গে আমার কিছু কথা হয়েছিল সে সময়। তো আমি ব্যাপক আলোচনায় যাইনি, ঝুঁকি নিই নাই, কারণ আমাকে তো আওয়ামী লীগ সরকার জেলে নিয়েছিল ওই 2016 সালের ঘটনা আমি বলছি। ওই ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে একটা বই প্রকাশ করেছিল আবার বদি প্রকাশন থেকে, ইসলাম বিতর্ক এই নামে। শুধু আমাকে ধরে নিয়ে গেছিল সেকুলার আওয়ামী লীগ সরকার। সেকুলার না? লজ্জা করে না যারা আওয়ামী লীগকে সেকুলার বলে? তাদের যারা মুক্তিযুদ্ধের শক্তি বলে তাদের লজ্জা করে না আওয়ামী লীগকে? আওয়ামী লীগ কিসের মুক্তিযুদ্ধের শক্তি? যাক, এটা নিয়ে আলোচনা করছে, আরো করব। এটা দখলদার, জবরদখল করছে ভারতের সাহায্য নিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের রাজনীতিকে। এরা তো প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের শক্তি নয় আওয়ামী লীগ। যাই হোক, সেটা আর একটা প্রসঙ্গ। কিন্তু এই আমাকে নিয়ে যাওয়ার পরে জেলে যখন ছিলাম আমি, বিডিআর সদস্যদের সঙ্গে মাঝে মাঝে ওরা আসতো, আমি যেখানে ছিলাম সেখানে আসতো, ওই ছেলে আসতো, তখন আমি তাদের সঙ্গে কিছু কথা বলেছিলাম। তাতে মনে হয়েছে যে গোটা জিনিসটাই একটা মানে ষড়যন্ত্র। এটা এখন তো চলে আসছে আর অনেক কিছুই, বিশাল ষড়যন্ত্র ছিল এর ভেতরে। এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো ষড়যন্ত্রের অংশীদার, এটা ছিল তো একটা অংশ। স্বয়ং মঈনুল আহমদ কি দায় এড়াতে পারবে? তখন যিনি চিফ অফ স্টাফ ছিলেন সেনাবাহিনীর সেনা প্রধান যিনি ছিলেন মঈনুল আহমদ, এখন আমেরিকা আছে, তিনি কি দায় এড়াতে পারবেন? পারবেন না। এ হচ্ছে দেশের বাস্তবতা। এদের এই হলো সেনাবাহিনী, যারা নিজেদের মেরে ফেলে। কিন্তু ঠিক ঠিকানা আছে দেখি। আসলে এই 53 বছরে সব নষ্ট করা হয়েছে, সেনাবাহিনীও তার অংশ। সেনাবাহিনী ওই 71-এ একটা মুক্তিযুদ্ধের সময় একটা ভূমিকা, গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়েছিল। তারপর থেকে ভূমিকা মোটেই এই দেশে অনুকূল না। আসলে এই দেশে যে নেতৃত্ব গড়ে ওঠার উচিত ছিল সেই নেতৃত্ব গড়ে ওঠে নাই, সেটা দেওয়া হয়নি, সেই নেতৃত্ব গড়ে উঠতে দেওয়া হয় নাই। আবার এটাও ঠিক যে আমরা তো এক অর্থে খুব নবীন জনগোষ্ঠী, নবীন জাতি, খুবই নবীন। আমাদের ইতিহাস, আমাদের
ওইভাবে এই বাঙালি মুসলমান সমাজ থেকে তো এই বাঙালি মুসলমান সমাজ নিয়েই তো মূলত এই বাংলাদেশ যেটাকে যে এলাকাটা আমরা বলছি ভূখণ্ড বলছি, সেই ভূখণ্ডের জনসমাজের উত্থান তো এই 47 সাল থেকে। তার আগে অল্প আগে ব্রিটিশ আমলে কয়জন শিক্ষায় আধুনিক শিক্ষা নিয়েছিল। মধ্যবিত্ত শ্রেণীর বাঙালি মুসলিম মধ্যবিত্ত তো একবারে শেষ দিকে একটু একটু করে উঠছিল, এবং এর গতি পায় হচ্ছে পাকিস্তান হওয়ার পর থেকে। ভাষা আন্দোলন, আরও কতগুলো আন্দোলন হচ্ছে পরবর্তীকালে, 62 ছাত্র আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, তারপরে এসছে তার গতিধারা এসছে 71 যুদ্ধ। তারপরে তো অনেক ওলট পালট, এরশাদের বিরুদ্ধে 90 বিরাট গণ অভ্যুত্থান হয়েছিল, এবং এই 24 সালে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই সমস্ত মিলে আমাদের একটা গঠন চলছে, একটা জাতি গঠন চলছে বলা যায়। খুব নবীন, আমরা খুব নবীন। সুতরাং আমাদের এরকম মানে অনেক ভুল ভ্রান্তির মধ্য দিয়ে, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে অগ্রসর হতে হচ্ছে, এটা মেনে নিতে হবে। কিন্তু আমরা এক অর্থে আবার একদিকে যেমন আমাদের অনেক সংকট আছে, তেমনি অনেক সম্ভাবনাও আমাদের আছে, অনেক শক্তিরও দিক আমাদের আছে। সেগুলো পরিচয় আমরা এইসব ঘটনার মধ্যে দিয়ে দিয়েছি এবং দিচ্ছিও এখনো। এই সম্প্রতি যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, সেটা হচ্ছে একটা মানে আমি বলবো একটা বিরাট ঘটনা। তো যাই হোক, এই নেতৃত্ব সেনাবাহিনীর কাছ থেকে বা বিদ্যমান কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আশা করে লাভ নেই, ছাত্রদেরকে করতে হবে গঠন। আগামী নেতৃত্ব, আগামী মানে দিনের যে নেতৃত্ব বাংলাদেশের সংকটকে মোকাবেলা করবে দৃঢ়ভাবে, সেই নেতৃত্ব গড়ে উঠবে ছাত্রদের মধ্য থেকে, এটাই মনে করি, মূলত ছাত্রদের মধ্য থেকে। যে ছাত্ররা মানে হাসিনার মতো স্বৈর শাসককে উৎখাত করেছে, হাসিনার মতো একটা মাফিয়া, একটা বর্গী শাসককে, বর্গীর দল লুটপাট করতে বাংলায় আসতো, তা লুটপাট করে চলে যেত। হাসিনা এবং তার দল আওয়ামী লীগ একটা বর্গীর দল, লুটপাট করেছে, করে ভেঙেছে, এখন ভারতের সাহায্যে ভেঙেছে, ভারতের আশ্রয় ভেঙেছে, এবং সেনাবাহিনীর নেতৃত্বের অংশ নিয়ে আমি বলবো, সাহায্য নিয়ে বলবো, তারা পালাতে পেরেছে। হাসিনাও পালিয়েছে, এই যত আওয়ামী লীগের দুর্বৃত্ত যেগুলো ছিল, দুষ্কৃতিকারী যেগুলো ছিল, এগুলো পালিয়েছে। অবশ্য এখনও আওয়ামী লীগের বিরাট অংশ রয়ে গেছে, বিভিন্ন জায়গায় ঘাপটি বেড়ে আছে, সেটা আরেকটা বিষয়। আমাদেরকে এই অবস্থায় আমি যেটা মনে করি, ওই সেনাবাহিনীর মধ্য থেকে নতুন নেতৃত্ব খুঁজে লাভ নেই, এটা হবে না, হয় না। এই জিনিস আলাদা, সেই নেতৃত্ব এখান থেকে আসার কারণ নাই। এটা বিভিন্ন কারণ আছে যে সেনাবাহিনী থেকে এটা যদি কোনো দেশে এসে থাকে, কিছু ভূমিকা পালন করতে, আমাদের দেশে সেনাবাহিনীর পক্ষে সেই ধরনের প্রগতিশীল ভূমিকা পালন করা সম্ভব না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কর্নেল তাহের, বিরাট স্বপ্ন নিয়ে এসেছিলেন এবং ধ্বংস হয়ে গেছেন, মারা গেছেন, সেনাবাহিনীর হাতে মারা গেছেন। সেনাবাহিনীর একাংশের সাহায্যে তিনি উঠেছিলেন, এবং সেনাবাহিনীর নেতৃত্ব সেটা তাকে ধ্বংস হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্ব মানে জিয়াউর রহমান তার একা কোনো ব্যক্তি না, সেনাবাহিনীর ব্যাপক অংশের সৈনিকদের সমর্থন তার পেছনে ছিল। সেই জিয়াউর রহমান তাকে হত্যা করেছিলেন। তার মানেটা হচ্ছে যে সেনাবাহিনী থেকে ভালো কিছু ওঠার সম্ভাবনা নাই ওইভাবে। সেনাবাহিনীকে মানে হুকুম দেওয়ার অধিকার দেওয়া যাবে না, সেনাবাহিনীকে হুকুমের অধীনে রাখতে হবে, রাজনৈতিক নেতৃত্বের অধীনে, রাজনৈতিক নেতৃত্বের হুকুমের অধীনে রাখতে হবে সেনাবাহিনীকে। তার আগে সেনাবাহিনীকে আবার পুনর্গঠন করতে হবে। এই সেনাবাহিনী দিয়েও হবে না, পুনর্গঠন করতে হবে। এইরকম যারা নিজেরা মানে যাদের হাতে তনু হত্যা হয়, কল্পনা চাকমা হত্যা হয়, যারা নিজেদের অফিসারদেরকে হত্যা করে, তাদের নেতৃত্বে দেশ নিরাপদ থাকবে মনে করার কোনো কারণ নেই। এদেরকে রাজনৈতিক নেতৃত্বের অধীনে রাখতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। সে গড়ে তোলার প্রক্রিয়া আমি মনে করি শুরু হয়েছে 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এটা কিভাবে এগোবে সে ভবিষ্যৎ বলে দেবে। আমি আশাবাদী বাংলাদেশ
আছে বাংলাদেশ আরো উন্নতির দিকে এগিয়ে যাবে, বিকাশের দিকে যাবে। এর মানে অগ্রগমনকে কেউ ঠিকই রাখতে পারবে আমি সেটা মনে করি না।